জি, শুনতে পাচ্ছি স্যার। কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই কি আমরা আসছি নাকি বাকি আছে আরো? এই সকালে আসলে শুরু করতে করতে আমাদের সময় চলে যায়, বিকালে গিয়ে ওইটা প্রেসার করে, তাই না? আচ্ছা, একটা তাহলে ছোট্ট করে এনার্জাইজার দিই আমরা, হ্যাঁ? সবাই একটু লোকে মানে আমরা এইভাবে একজনের পিছনে আরেকজন লাইন দিয়ে দাঁড়াই, হ্যাঁ? সবাই কি হবে একটা লাইনে? আরেকটু হ্যাঁ, সবাই এক লাইনে হলে ভালো হয়। হ্যাঁ, একটা হ্যাঁ, একটা লাইনে হবে কি? এদিকে চলে আসি তাহলে এক লাইনে হবে। হ্যাঁ, আমার হ্যাঁ হ্যাঁ, একটা লাইন করবো। তাও হয়, তাও না হলে এই দিকে চল দাঁড়ান, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যান। আচ্ছা, কেউ মানে পিছন সামনে, আচ্ছা হ্যাঁ দাঁড়ান। আচ্ছা, আপনি যেহেতু লাস্ট ওয়ান, আর কেউ আছে? আর কেউ নাই, তাহলে পিছনে তাকানো যাবে না, আপনি শুধু এদিকে তাকান। রুলস হচ্ছে আমি আপনার টাইম সেন্টেন্স দিব, আপনি সামনে পান। আচ্ছা, তাহলে প্রথম এক, আচ্ছা তারপর তাহলে কি একটু আমাকে দেখা এটা একবার, ওইটা দুই। হ্যাঁ, পরে আপনারা পিছনে দেখাবেন না। হ্যাঁ, দেখাবেন শুধু। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এসে ছেড়ে দিচ্ছি। অন হয়েছে? ঠিক আছে, হ্যাঁ। দ্রুত দ্রুত।
এইদিকে আপনি এখানে দাঁড়ান, ওনারা আপনার আর জায়গা না থাকলে দাঁড়ান। আচ্ছা আপনারা বসেন, অবজারভার। হ্যাঁ, কিছু কথা বলবেন না। হ্যাঁ, হুম, ঘুরেন। ম্যাডাম ম্যাডাম দেখাবেন। এবার ম্যাডাম ম্যাডাম এখন দেখান। হ্যাঁ, দেখি কি হয়। ফলো করে আপনি ঘুরেন, আপনি ঘুরেন, আপনি ওনার দিকে ঘুরেন। হ্যাঁ, তাহলে সহজ হবে। হ্যাঁ, ওটা ওনাকে পারতে হবে। তারপর ওনাকে দেখেন, ঘুরেন। হ্যাঁ, আপনার সামনের জনকে, পিছনে তাকাবেন না। হ্যাঁ, তারপর পরের জনকে। হ্যাঁ, হুম, হ্যাঁ, এদিকে ফিরেন, এদিকে ফিরেন। হ্যাঁ, তারপরের জনকে। ম্যাডাম একটু এদিকে তাকান। হ্যাঁ, হ্যাঁ, তারপর পরের জনকে দেখাই দেন কি করতে হবে। বুঝতে পারছেন? কোন জায়গা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তারপরের জন, ওনাকে দেখেন, আপনার সামনের জনকে। হ্যাঁ, এদিক ফিরেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, তার শেষের জনকে বলেন এবার। হ্যাঁ, উনি ওনাকে দেখেন। হ্যাঁ, কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এবার শেষের জন। হ্যাঁ, আপনি দেখেন কি দেখালো উনি। হ্যাঁ, আচ্ছা, একদম শেষে যিনি ছিলেন সামনে চলে আসেন, একদম শেষের জন। আচ্ছা, সবাই এবার জায়গায় বসে, শেষ আমাদের। এখন আপনি থাকেন শেষের জন আর প্রথম জন। হ্যাঁ, সবাই বসেন। আচ্ছা, আগে হলো প্রথম জন দেখাবেন যে আমাদের শুরুতে কি ছিল, এবং শেষের জন দেখাবেন কি ছিল। আপনি দেখেন প্রথম। দেখি কি ছিল, প্রথমে কি ছিল। হ্যাঁ, হ্যাঁ, দেখেন। হ্যাঁ, তারপর। হ্যাঁ, আর আপনি কি পাইছেন? আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝলাম? হ্যাঁ, তার মানে এই যে আমাদের কমিউনিকেশন বা একটা ইনফরমেশন কাছ থেকে এইভাবে পাস হতে হতে, মানে তার মানে হলো যে এই আমাদের, হ্যাঁ, এই যে শেষে, শেষে কে কে আসছিলেন অবজারভার, মানে কোন জায়গা থেকে পরিবর্তনটা শুরু হয়েছে, মানে এই 3-4 জনের পর থেকেই। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, তো আমরা আমাদের প্রতিষ্ঠানে এই যে ইনফরমেশন এবং কমিউনিকেশন এগুলো যেন ভালোভাবে করতে পারি, এত বিকৃত যেন না হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে সময় নষ্ট করব না। শুরুতে আমরা একটা এনার্জাইজার করে ফেললাম। এখন আমরা ক্লাসে চলে যাব।
হ্যাঁ, জি জি বলেন কি পরামর্শ? হ্যাঁ, বিক্রি করার সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা আপনার লস না হলে, আপনার যেন লস না হয়। হ্যাঁ, একটু পানি দিও। আচ্ছা অনলাইনে যারা আমাকে শুনতে পাচ্ছেন, অনলাইনে যারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন প্লিজ। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ফারহানা রহমান শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি শোনা যাচ্ছে স্যার। আপনার কথা আমি শুনতেছি না অবশ্য। আসসালামু আলাইকুম স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে? শুনতে পাচ্ছেন কিনা? আমরা শুনতে পাচ্ছি স্যার। সাউন্ডের সমস্যা কিনা আমি তো কিছুই শুনতেছি না। চ্যাটে কেউ একজন লিখেন তো। শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না কেন বুঝতেছি না। ওকে, তাহলে আমরা আপনাদের যারা অনলাইনে আছেন আপনাদেরকে বিজনেস প্ল্যান একটা দেওয়া হয়েছিল পিডিএফ, তো ওইটা অংশ 2 তে চলে যান। অংশ 2 তে আমরা এখন করব। হ্যাঁ হ্যাঁ, সবই আছে, সমস্যা নাই। আজকে আমরা শুরুতেই শুরু করে দিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা তাহলে এখন কি করব? প্রোডাকশন ম্যানেজমেন্ট করব। দেখি চেঞ্জ হচ্ছে। গতকালকে ক্লাসটা এখন হবে না, বিপণন তো ম্যাডাম করাই ফেলছে, তাই না? অংশ 2, অংশ 2, অংশ 2 এ চলে যান, অংশ 2। আচ্ছা এটা কাজ করে না না। আচ্ছা তাহলে দেখেন, উৎপাদন ব্যবস্থাপনার শুরুতে এই যে গতকাল উৎপাদন নিয়ে কে যেন বলছিলেন একজন সুন্দর করে, উনি আসছেন আজকে? আপনি বলছিলেন উৎপাদনের সংজ্ঞা। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইনগত ভাবে। আচ্ছা, সেটা বলছিলেন। হ্যাঁ, এটা আসলে কি যে উৎপাদন করা মানে নতুন কিছু সৃষ্টি করা, তাই না? কিন্তু মানুষ তো আসলে কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টিকর্তাই সব সৃষ্টি করছে, তাই না? যার শুধু মানে রূপগত পরিবর্তনটা করে ডিমান্ড সৃষ্টি করতে পারে। তাহলে ওই পয়েন্টারটা কই কালকে যেটা ছিল, ওটা একটু দেখো, জুবাইরের কাছে মনে হয় এটা কাজ করতেছে না। আচ্ছা, এটা কাজ করে না আমার কাছে, যেটা জুবাইরের কাছে যেটা ওইটা নিয়ে আসো। এটা মনে হয় ব্যাটারি শেষ, তাহলে নিয়ে আসো দেখো। আচ্ছা তাহলে আমরা এই অংশ 2 যেটা প্রোডাকশন ম্যানেজমেন্ট, সেটা আমরা একটু দেখবো যে হ্যাঁ জুবাইর। ভাই ওই দিকটা দিনে এই কথা কি আবার আপনাদের করে দেন হ্যাঁ ওই হচ্ছে নাম অফ করা এটা নাম হ্যাঁ, এটা অন করা কিন্তু কাজ হচ্ছে না, একটু আসো তো, আর ওই পয়েন্টারটা একটু। হ্যাঁ 3 নম্বরটা হচ্ছে যে ওই যে আপনি কাপড়গুলো কাপড় নিজে করতে আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা এটার ওই
পার্টস টুকু কোন জায়গায় আছে? মনে হয় এখন কাজ করতেছে। ঠিক আছে, এখন কাজ করে। আচ্ছা, হ্যালো তাহলে দেখেন প্রোডাকশন ম্যানেজমেন্ট আমরা একটু হালকা আলোচনা করি, তারপর ওইটা প্র্যাকটিক্যালি করব। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে যে এটা হচ্ছে যে সহজ কথায় মানে আমরা দেখা যাচ্ছে যে ওই সিকিউরিটি মার্কেটে শুনছেন না যে প্রথমে একটা কোম্পানি যখন শেয়ার মার্কেটে আসে কিভাবে আসে? আইপিওর মাধ্যমে, তাই না? তো এই ক্ষেত্রেও আইপিওটা মনে রাখবেন যে ইনপুট, প্রসেস, আউটপুট, এই তিনটা ধাপই মূলত প্রোডাকশনের ধাপ। এটা নিয়ে আমরা পরে কথা বলবো যে ইনপুট, প্রসেস আর আউটপুট, এই তিনটা ধাপই হলো আমার উৎপাদন প্রক্রিয়া। তাহলে এখানে দেখেন যে এই যে কাঁচামাল যে কি বলছে যে কনভার্টিং র ম্যাটেরিয়াল ইনটু ফিনিশড, অর্থাৎ কাঁচামালকে আমার পণ্যে পরিণত করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে প্রোডাকশন। ঠিক আছে, তো এখানে আমরা এনশিওর করব যে আপনি ধরেন যখন একজন কাস্টমারের কাছ থেকে অর্ডার নিবেন, তার একটা টাইম থাকবে না যে আপনি ডেলিভারিটা কবে দিবেন, তাহলে সেটা যেন অন টাইমে আপনি করতে পারেন এবং ওই কোয়ালিটিটাও যেন, আবার দেখা যাচ্ছে যে ওয়ান টাইমে করতে গিয়ে আপনি কোয়ালিটি এদিক সেদিক করে ফেলছেন, তাহলে তো আবার হবে না, তাই না? এটাও এনশিওর করতে হবে। আবার হচ্ছে সবকিছু ঠিক আছে কিন্তু ব্যয় যদি বেড়ে যায়, উৎপাদন ব্যয় বেড়ে গেলে তখন তো আবার আপনার লাভ হবে না, সেটাও খেয়াল রাখতে হবে যে ব্যয়টাও যেন কমের মধ্যে থাকে। তাহলে সময় মতো হইতে হবে, কোয়ালিটি ঠিক থাকতে হবে, আবার খরচটাও কম এবং প্রোডাক্টিভিটিটাও ঠিক থাকতে হবে। তাহলে এই যে কতগুলো কথা বললাম যে অন টাইম, কোয়ালিটি, কস্ট, প্রোডাক্টিভিটি। হ্যাঁ, হয়েছে, এটা হয়েছে, সমস্যা নেই, দিয়ে দাও আমার কাছে, পরে লাগলে আমি লাগিয়ে নিই। তাহলে এই জিনিসগুলোই আমরা এই প্রোডাকশন ম্যানেজমেন্টের মূল মানে ফোকাসটা হচ্ছে এই কয়েকটা জিনিস। ঠিক আছে, আপনি শুধু উৎপাদন করলেন, ওকে সমস্যা নাই, কিন্তু ওয়ান টাইমে হইলো না, তাহলে আপনার ধরেন আপনি আজকে অর্ডার নিলেন, ডেলিভারি দেওয়ার কথা আগামী মাসের 15 তারিখ, কিন্তু আপনি এই 15 তারিখের মধ্যে উৎপাদন শেষ করতে পারেন নাই, তো আপনার কাস্টমার তো ওই আপনার ওই প্রোডাক্ট তো নিবেই না, ইন ফিউচার আর অর্ডারই, যে আপনি তো, আপনার জন্য আমার লস, তাই না? তাহলে এইটা হচ্ছে বড় বিষয়। আবার কোয়ালিটিটা, যেমন ধরেন কোয়ালিটি বলতে তো আসলে কাস্টমার রিকোয়ারমেন্ট, সহজ কথায়, তাই না? যে ধরেন আপনি সাপোজ টি শার্টেরই একটা বিজনেস করেন, তো সে কিন্তু হচ্ছে আপনাকে স্যাম্পল দিয়ে দিবে যে স্মল সাইজ নাকি লার্জ সাইজ নাকি মিডিয়াম সাইজ। দেখুন আপনি যদি সেই সাইজ অনুযায়ী যে যেভাবে মানে ডিজাইন দিয়েছে সেইভাবে যদি না করেন তাহলে তো হবে না, তাই না? তো এইগুলো এনশিওর করার পাশাপাশি আপনার খরচটাও যেন কম হয়, নিয়ন্ত্রণ মানে কোয়ালিটিটা এনশিওর করতে হবে, খরচটাও কম রাখতে হবে এবং প্রোডাক্টিভিটিটাও নিশ্চিত করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মূল কথা। এখন যদি আমরা দেখি যে প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট বলতে কি বুঝি, কি একজন বলেন তো, যে পণ্য বলতে আসলে আমরা কি বুঝি? জি, যা মানুষের প্রয়োজন মেটায়, হ্যাঁ একটা পয়েন্ট। তারপর আর কেউ একজন বলেন, অভাব পূরণ করে। আচ্ছা, হ্যাঁ, তার মানে আমরা মোটামুটি দেখেন এখানে তাই বলা আছে যে এই যে কোনো আইটেম বা হচ্ছে সার্ভিসও হইতে পারে। হ্যাঁ বলেন। স্যাটিসফ্যাকশন, যেগুলো হচ্ছে আপনার, হ্যাঁ, এই যে কিছু হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্ট, ওটা কিন্তু নেসেসারি না, লাক্সারি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন মানে মূল জায়গাটা হচ্ছে যে কাস্টমার নিড অর ওয়ান, এইটা ফুলফিল করতে হবে। ঠিক আছে, আপনার কোন একটা আইটেমের মাধ্যমে বা সেটা সার্ভিসও হইতে পারে, সবসময় যে মানে একদম ফিজিক্যাল প্রোডাক্ট হইতে হবে এরকম না। তো এখানে দেখেন ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে, ফিজিক্যাল প্রোডাক্ট আবার দুই রকম, ডিউরেবল, নন ডিউরেবল। ডিউরেবল কোনটা? যেমন ধরেন আপনি গাড়ি কি প্রতিদিন কিনেন, একটা গাড়ি কিনে অনেক দিন চলে যায়, এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, আবার ডিউরেবল। আবার কিছু আছে নন ডিউরেবল, যেমন ধরেন আপনি আজকে রুটি খাইছেন, রুটি কি একবার খাইলে আবার কি খাওয়া যাবে? একবার খাইলেই শেষ, এইটা হচ্ছে
নন ডিউরেবল প্রোডাক্ট। ঠিক আছে, মানে আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব, মানে কোনটার মধ্যে পড়ে আপনি এখান থেকে কিন্তু বুঝে যাবেন, তাই না? তারপরে দেখেন আবার ভার্চুয়াল হইতে পারে, যেমন ধরেন 10 মিনিট স্কুল, তাদের প্রোডাক্ট কি অনলাইনে কিছু ভিডিও করে রাখছে ক্লাস, তো সেইগুলোই তারা মানে ওইটার সুবিধা হলো কি একবার যদি আপনি করে ফেলেন ওই একটাই বারবার বিক্রি করে ওরা, তাই না? বারবার কাঁচামাল কিনতে হচ্ছে না, একটা ভিডিও সে তৈরি করতে ওইটাই হচ্ছে কয়েক লাখ বার বা কয়েক কোটি বার মানুষ কিনতেছে, তার মানে ওইটার প্রফিটটা কিন্তু বেশি, মানে বিজনেসের একটা মডেল এটা, যে এটাকে আমরা বলতেছি কি ভার্চুয়াল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা একটু আইডিয়া পাইলাম। এখন প্রোডাক্ট হইতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম কথা হলো যে কাস্টমারের মানে ওই যে প্রথম যিনি বললেন যে কাস্টমারের কোনো প্রয়োজন মেটাই, তাই না? এটা একটা কথা। তারপরে হচ্ছে ক্রিয়েটেড টু প্রোভাইড বেনিফিট টু মার্কেট, একটা মার্কেটে সেটা দ্বারা বেনিফিটেড হইতে হবে। আরেকটা কথা অর্থনীতির ভাষায়, এখন ধরেন আপনি প্রোডাক্ট তৈরি করলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু সেইটার যদি বিনিময় মূল্য না থাকে তাহলে অর্থনীতির ভাষায় সেটাকে আমরা প্রোডাক্ট বলতে পারবো না। ধরেন আপনি অনেক সুন্দর একটা জিনিস তৈরি করছেন, হ্যাঁ, কিন্তু সেটার কোনো বিনিময় মূল্য নাই, তাহলে ওটা প্রোডাক্ট হবে না। ঠিক আছে, বা হচ্ছে আপনি পার্সোনাল নিজের প্রয়োজনে তৈরি করছেন, কিন্তু কোনো মার্কেটকে টার্গেট করে না বা কোনো কাস্টমারকে টার্গেট করে না, তাহলে ওটা আসলে এই প্রোডাক্ট বলা যাচ্ছে না। আচ্ছা, তারপরে এখন আমরা যদি দেখি যে প্রোডাকশনের যে মূল যে থিমটা আমি শুরুতেই বলছি, দেখেন যে ট্রান্সফর্মিং, এই যে দেখেন প্রোডাকশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং ইনপুটস ইনটু আউটপুট। এর ইনপুট গুলো কি, এই যে আইপিওর কথা বলছিলাম, ইনপুট হলো এই যে র মেটেরিয়াল, কাঁচা মাল, শ্রমিক, তারপরে এই যে মূলধন, এই সবগুলো হচ্ছে আমার ইনপুট। এই ইনপুট গুলোকে একত্রিত কে করবে? আপনি, একজন উদ্যোক্তা বা একটা অর্গানাইজেশন। আমরা পরবর্তীতে দেখব যে কি কি ফ্যাক্টর প্রয়োজন হয় উৎপাদনের জন্য, নেক্সট আরো আছে। ঠিক আছে, দেখেন তারপর কি যে এখন এই যে অর্থনীতির যে ভাষায় যে প্রোডাকশন, সেটা আমরা বলে ফেলছি যে ক্রিয়েশন অফ ডিমান্ড হুইচ হ্যাভ ভ্যালু অফ অ্যাসেট। মানে অর্থনীতি বলতেছে যে মানে তুমি যাই কিছু তৈরি করো, যতই ডিমান্ড ক্রিয়েট করো, কিন্তু সেটার বিনিময়ে মূল্য না থাকলে সেটাকে প্রোডাকশন বলা যাবে না। আচ্ছা, তাহলে ডেফিনেশন অফ প্রোডাকশন এটা, ওই যে আপনি যেটা বললেন এক একজন এক এক ভাবে, আমি বলতেছি না যে এটাই সঠিক, মানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলবে, কিন্তু এই ধাপ হচ্ছে এই তিনটা, ইনপুট, প্রসেস, আউট। ঠিক আছে, বিভিন্ন মেথড আছে। হ্যাঁ, সার্ভিস, আচ্ছা আপনি সেবা ধর্মী আছে না, যেমন একটা এক্সাম্পল দেন তো, সেবা, হ্যাঁ ওটা একটা সেবা ধর্মী, বা হসপিটাল হইতে পারে, বা এই যে পরিবহন, পরিবহন এই যে আমরা দিচ্ছি এটাও তো স্যার। তো হ্যাঁ, ওই তো ঘুরে ফিরে এটাই। না, এটা অ্যারেঞ্জ করতে হবে না, আপনি সেবাটা যে দিবেন সেটা দেওয়ার জন্য যে জিনিসগুলো দরকার, যেমন আপনি এখানে আমি ট্রেনিং দিচ্ছি, এটার জন্য কত কিছু দরকার হচ্ছে, সেগুলো একত্রিত করতে হবে, এইটাই তো তৈরি করা। আচ্ছা, এখন দেখেন এই যে ম্যানেজমেন্ট, তাহলে আমরা প্রথমে বললাম কি প্রোডাকশন, এখন বলতেছি প্রোডাকশন ম্যানেজমেন্ট। মানে ম্যানেজমেন্ট শব্দটা যেখানে দেখবেন সেখানেই এই যে এই পাঁচটা জিনিস হয়। আর একটা জিনিস, ম্যানেজমেন্ট মানে হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, সহজ খাঁটি বাংলা। ম্যানেজমেন্ট মানে হচ্ছে মানুষকে, হিউম্যান যে রিসোর্স আছে সেটাকে আপনি কাজে লাগিয়ে তার দ্বারা কাজটা করিয়ে নেওয়া, এটাই ম্যানেজমেন্ট, সহজ কথা এটাই। মানে আসলে ওই বুকিশ মানে যে ডেফিনেশন ওগুলো আসলে আমাদের তো মানে অত মনেও থাকবে না, কিন্তু আমার জিনিসটা বুঝতে পারলেই হচ্ছে এখানে এই লেভেলের ট্রেনিং। হ্যাঁ, ওই তো, এই যে আমি এখন এই পাঁচটা ফাংশন যখন বলবো ম্যানেজমেন্টের, তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখ, এই পেজও কিন্তু শেষের দিকে। আচ্ছা দেখেন, এখানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখি, সি ও এস
ডি সি। হ্যাঁ, পিওএসডিসি মানে হচ্ছে পি ফর কি প্ল্যানিং। তার মানে হচ্ছে আপনার এই প্ল্যানিংটা হবে প্রোডাকশনের প্ল্যানিং, যেহেতু প্রোডাকশন ম্যানেজমেন্ট। তারপরে ও ফর অর্গানাইজিং। অর্গানাইজিং মানে এই যে উৎপাদনের যে জিনিসগুলো লাগে সবগুলোকে একত্রিত করা, অর্গানাইজ করা। যেমন উৎপাদনের জন্য আপনার কাঁচামাল লাগে, মেশিন লাগে, শ্রমিক লাগে, ইলেকট্রিসিটি লাগে, আরো অনেক কিছু লাগে। এই সবগুলোকে একত্রিত করার যে ব্যাপারটা, ওইটাকে আমরা বলতেছি কি অর্গানাইজিং। তারপরে অ্যাজ ফর স্টাফিং মানে হচ্ছে সবকিছু অর্গানাইজ করে ফেললাম, এখন আমি জনবল নিয়োগ দিতে হবে না, কে মেশিন চালাবে আপনার, তাই না? মানে কোন কাজটা কে করবে সেই জনবল নিয়োগটা আমরা বলতেছি কি স্টাফিং। তারপর ডি ফর ডিরেক্টিং বা এখানে লিডিং। এক একজন এক এক ভাবে বলে, তো এখানে হয়তো এল আছে, লিডিং আছে, মানে ডিরেকশন দিতে হবে বা লিড দিতে হবে। বা হচ্ছে ওই যে যেমন নৌবাহিনীর ক্ষেত্রে উনি বলবে কমান্ডিং। দেখেন এই যে এখানে যেটা লিডিং, ওইটাই হচ্ছে ডিরেক্টিং, ওইটাই হচ্ছে কমান্ডিং, ওইটাই হচ্ছে সরকারি অফিসের ক্ষেত্রে বলবো গভর্নিং। মানে হোয়াট এভার ইট ইজ, একই কথা। মানে আপনি লোক নিয়োগ দিয়ে বসে থাকলে তো হবে না, তাকে বলতে হবে যে তোমার কাজ হচ্ছে এটা, এভাবে করতে হবে। মানে এটাই হচ্ছে আমরা বলতেছি লিডিং বা ডিরেক্টিং। এখন ডিরেকশন দিয়ে বসে থাকলে হবে না, আবার কন্ট্রোলও করতে হবে, নাহলে তো সে তার মনের মতো করে করবে, তাহলে তো আপনার কোয়ালিটি ঠিক থাকবে না। তাকে আবার কন্ট্রোলও করতে হবে, কারণ মানুষকে পরিচালনা করাটা খুবই কঠিন একটা কাজ, বুঝছেন? যারা এই যে বড় বড় প্রতিষ্ঠানে, যেমন আমি আগে যেখানে ছিলাম, প্রায় 3-4 হাজার শ্রমিক একসাথে যখন খাবারের জন্য বের হয়, মানে যদিও ওখানে খুব সুশৃঙ্খল তারা মানে মেনটেন করে, কিন্তু এই যে যারা আসলে থাকে তারা আসলে চেক এন্ড ব্যালেন্স, যে মালিকের সাথেও সম্পর্ক ভালো রাখতে হয়, আবার এদিক দিয়ে যারা মানে এমপ্লয়ি তাদের সাথে। তো এইটা খুবই কঠিন একটা কাজ। শ্রমিক, হ্যাঁ, দুই দিকেই তার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, এটাই, দুই দিকেই ম্যানেজ করতে হয়। আচ্ছা, তারপরে দেখেন প্রোডাকশন ম্যানেজমেন্টের তো এটা বললাম মিনিং। এখন আমরা যদি দেখি, হ্যাঁ, যে এখানে অনেকে বলে থাকে যে প্রোডাকশন ম্যানেজমেন্ট মানে হচ্ছে এই 6টা এম কে আপনার বোঝায়, যে এখানে ম্যান আছে, মানি আছে, মেশিন আছে, ম্যাটেরিয়াল আছে, মেথড আছে এবং মার্কেট আছে, ঠিক আছে? তারপরে হ্যাঁ, শীট তো আপনারা পাবেনই, এটা মানে একসাথে। হ্যাঁ, এটা কি আমি আগের দিকে যাচ্ছি না পরের দিকে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি না এটা আসলে সিস্টেমটা না, এইটা। কারণ এখানে দেখেন যে এগুলো, এই যে মেথড যেটা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি আসলে কোন মেথডে করবেন। যে হইতে পারে এটা একদম ফুলি হচ্ছে ম্যানুয়াল, যে হাতে হাতে কাজ হবে। আরেকটা হইতে পারে যে সেমি অটোমেটেড, যে কিছু কাজ হাতে হবে, কিছু মেশিনে হবে। আরেকটা হচ্ছে ফুললি অটোমেটেড, যে মানুষের কোনো স্পর্শই থাকবে না, পুরোটাই অটোমেটিক্যালি। তাহলে মেথড আপনি কোনটাই করবেন, তাহলে এটা একটা ভাইটাল বিষয় না? যে ধরেন আমি যদি বলি রাইস মিলের কথা, যে কিছু রাইস মিল আছে দেখবেন যে ওরা ধান সিদ্ধ করে আবার ম্যানুয়ালি রোদে শুকায়, তারপর ওটা হাস্টিং করে, তাই না? আবার কিছু আছে যে ধান দেয় একদিক দিয়ে, আরেক দিক দিয়ে চাল হয়ে বের হয়, ওখানেই সিদ্ধ হয়, ওখানেই হাস্টিং হয়, সব একসাথে, ফুললি অটোমেটেড। তো ওই ফুললি অটোমেটেড যখন করবেন, তখন আপনার মেশিনের দাম বেশি হবে, মানে কস্টিং বেশি হবে, কিন্তু প্রোডাক্টিভিটি হাই হবে, মানে অনেক কম সময় অনেক বেশি আপনি প্রোডাকশন করতে পারবেন, নেট পাওয়ার কম লাগবে। মানে আপনি চিন্তা করবেন যে আপনার জন্য কোনটা ভালো, তাই না? আচ্ছা, ইএল ব্রিজের কথা বললাম। আচ্ছা, প্রোডাকশন প্ল্যানিংটা দেখেন, এখানে মেইনলি যে বিষয়গুলো করা হয়, যে ফোরকাস্টিং, শিডিউলিং এন্ড রিসোর্স অ্যালোকেশন। এখন দেখেন আমরা তো ওই যে নিউজে দেখবেন প্রতিদিনই একটা মানে আবহাওয়ার যে নিউজটা হয়, যে আজকে মানে কি দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তার মানে হলো যে সে ফোরকাস্ট করে দেখছে যে এটা হতে পারে, তার মানে এই না যে আপনার ও যেটা বলছে সেটাই হবে। তো এরকম ভাবে আপনি যে ফোরকাস্টিং, যে পূর্ব অনুমান করা, যে ফোরকাস্টিং তো একটা করতে হবে যে এই মাসে বা আগামী মাসে আমি কত পিস তৈরি করব, তাই না, কতটুকু চাহিদা আছে। তো মিনিমাম তো এখন দেখেন আমরা যখন একটা বিয়ের অনুষ্ঠানও করি সেটারও কিন্তু একটা ফোরকাস্টিং করি যে আমি কত জনকে খাওয়াবো, কি কি মেনু থাকবে, তাহলে কেমন খরচ হইতে পারে, তাই না। তো আপনি একটা বিজনেস করবেন সেটা এরকম একটা মানে ফোরকাস্টিং লাগবে না, মানে প্রোডাকশনের। তো সেইটা, তারপর হচ্ছে শিডিউল, যে কোন কাজ তারপরে কোন কাজটা করব, শুরুতে কি করব তারপর কি করব। কারণ বড় বড় কোম্পানিতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। এখন এখানে দেখেন একটা বিজনেসের মানে একটা হচ্ছে লাইন ফাংশন, আর একটা হচ্ছে কি স্টাফ ফাংশন। লাইন ফাংশনের তিনটা মেইন বেসিক জিনিস, যেটা যে আপনার এই যে প্রকিউরমেন্ট মানে কেনাকাটা বা সাপ্লাই চেইন যেটা বলি আমরা, দ্বিতীয় হচ্ছে প্রোডাকশন, তৃতীয় হচ্ছে মার্কেটিং এবং সেল। মানে আপনি কাঁচামাল কিনলেন, প্রোডাক্ট তৈরি করলেন, বাজারে বিক্রি করলেন। এই এই তিনটাকে বলি লাইন ফাংশন। আর এই তিনটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরো কিছু জিনিস দরকার হয়। সেগুলো কি? যেমন এই যে টাকা পয়সার হিসাবের জন্য দরকার হচ্ছে কি ফাইনান্সিয়াল একটা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং, এবং দরকার হচ্ছে কি এইচআর। মানে এটা হচ্ছে সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত না এরা, কিন্তু এদেরকে ছাড়া আপনার প্রতিষ্ঠান আবার চলবে না। ঠিক আছে। তো এখন আবার ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেটা হয়, যে বেসিক পার্থক্যটা জাস্ট মনে রাখেন। ফাইন্যান্স যেটা করে ও হচ্ছে ভবিষ্যতের কথা বলে, যে ভবিষ্যতে আমি কি করব, ফোরকাস্টিং, যে আমি আগামী বছরে আমি হচ্ছে কতটুকু প্রোডাকশন করব, মানে কতটুকু রেভিনিউ মানে হতে পারে, একটা ফোরকাস্ট। আর অ্যাকাউন্টিং হচ্ছে যেটা হয়ে গেছে বা বর্তমানে হচ্ছে সেটার হিসাব রাখা, যে আজকে কয় টাকার হচ্ছে আপনি মজুরি বাবদ কত দিলেন, বিদ্যুৎ বিল কত দিলেন, ট্যাক্স কত দিলেন, সেটার যে হিসাব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এ করে। আর ফাইন্যান্স হচ্ছে ভবিষ্যতের দিকে ফোকাস করে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হয় আমার এই প্রোডাকশন প্ল্যানিং এর ক্ষেত্রে, ফোরকাস্টিং, শিডিউলিং এবং রিসোর্স এলোকেশন। মানে সেটা ম্যান পাওয়ার হোক বা মেশিনারিজ হোক, রিসোর্স তো এরকমই হয় যে হয় ম্যান পাওয়ার না হয় মেশিন। তো সেগুলো এলোকেট করা, যে সেই জিনিসটাও এখানে অন্তর্ভুক্ত। আচ্ছা, এই দেখেন প্রোডাকশন প্ল্যানিং এর ক্ষেত্রে এখন প্রথমে আপনাকে এই যে ডিমান্ড আগে অ্যানালাইজ করতে, যে আমার বাজারে কি পরিমাণ, যেমন এই যে গতকাল হয়তো কিছুটা আপনারা আইডিয়া পাইছেন যে কিভাবে আপনি আপনার যে বিপণন এলাকা সেটা সেই এলাকার জানবেন, তাই না, ডিমান্ড আছে। তো এখন এই যে 1000 পিসের ডিমান্ড আছে, এটা ডিটারমাইনিং ক্যাপাসিটি এন্ড টাইমলাইন, যে আপনার হচ্ছে ওই পরিমাণ তৈরি করার জন্য কি পরিমাণ ক্যাপাসিটি লাগবে, মানে বিল্ডিং লাগবে, মেশিন লাগবে, ম্যান লাগবে। তো সেটা মেশিন কয়টা লাগবে, তারপরে অপারেটর কয়টা লাগবে, তো এগুলো আপনার হচ্ছে মানে বের করতে হবে। তারপরে হচ্ছে র মেটেরিয়াল কতটুকু লাগবে, হ্যাঁ সেই জিনিসগুলো ওনাকে হিসাব করতে হবে। তারপরে হচ্ছে প্রোডাকশন কোয়ালিটিটা কিরকম হবে এবং কন্ট্রোলটা কিভাবে করবেন সেই জিনিসটাও মানে নির্ধারণ করতে হবে। তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ প্রোডাকশন সিস্টেম, যে শুরুতে ধরেন একটা প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে মানে কোয়ালিটি মানে ডেভেলপ করতে থাকে। শুরুতে একটু মানে কম থাকে, তারপর ডে বাই ডে সে কোন কোন জায়গায় তার ভুলগুলো হচ্ছে সেগুলো আইডেন্টিফাই হয়। তো সেগুলোকে আবার মিনিমাইজ করে আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকে। তারপরে হচ্ছে আপনার এই যে কমপ্লিট ফাইনাল প্রোডাকশন। তাহলে এই যে এই প্ল্যানিংটা আপনার কিন্তু করতে হবে। ঠিক আছে। যে আপনার প্রথমে আমার কথা হলো যে আমি আমার ডিমান্ড কতটুকু, যে এই আগামী মাসে আমার কত পিস তৈরি করতে হবে। তাহলে এই পরিমাণ তৈরি করার জন্য হচ্ছে কতটুকু স্পেস লাগবে, কতগুলো মেশিন লাগবে, কয়জন ম্যান লাগবে, কতটুকু কাঁচামাল লাগবে। তো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনার করতে হবে, তা না হলে মাঝখানে গিয়ে আটকে যাবেন।
আচ্ছা, এই যে আমি শুরুতেই বলছিলাম যে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই চারটা ছাড়া আপনি কিন্তু উৎপাদন করতে পারবেন না। যেমন ল্যান্ড লাগবে, লেবার লাগবে, তারপর ক্যাপিটাল লাগবে, অর্গানাইজেশন লাগবে। এখানে ল্যান্ড বলতে যে শুধু ভূমিকে বোঝাচ্ছে এরকম না। হ্যাঁ, অবকাঠামো বা হচ্ছে যে আপনার ন্যাচারাল যে রিসোর্স গুলো আছে সেগুলোকেও বোঝায়, শুধু জমি বোঝায় না ল্যান্ড বলতে। হ্যাঁ, তাহলে এই যে এই তিনটা, ল্যান্ড, লেবার এবং ক্যাপিটাল, এই তিনটাকে একত্রিত কে করবে? একটা অর্গানাইজেশন, বা আপনি একটা অর্গানাইজেশন না, আপনি একজন এন্টারপ্রেনার। এটা মানে আধুনিক সেন্সে বলা যায় অর্গানাইজেশন অথবা এন্টারপ্রেনার বলা, যে উদ্যোক্তা। কারণ আপনি তো এই তিনটাকে একত্রিত করে উৎপাদন করবেন। ঠিক আছে, তাহলে এই হলো ফ্যাক্টর। আর হচ্ছে এই যে প্রসেসটা, আগেরটা, হ্যাঁ আগেরটা, আচ্ছা এই দেখেন এখানে এই যে প্রোডাকশন প্রসেসে এই মূল ধাপ কিন্তু তিনটাই। আইপিও মনে রাখেন, আর কিছুই মানে হয়তো ভুলে, সবকিছু আমরা আসলে অনেক কিছু মনে রাখতে পারি না। জীবনে অনেক বই আপনি পড়েছেন, অনেক কিছুই, অনেক গল্প পড়েছেন, সব কি মনে থাকে? থাকে না। কিন্তু কিন্তু বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে। যে প্রোডাকশনে এই এই তিনটা হচ্ছে মেইন ধাপ। দেখেন আমরা বাসায় কিন্তু প্রতিদিন উৎপাদন করতেছি। বলেন তো কে একজন যে বাসায় আমরা চাল থেকে ভাত, হ্যাঁ সুন্দর। তাহলে দেখেন এই যে, হ্যাঁ এখানে দেখেন এই তো মূল ধাপ তিনটা, কিন্তু এই প্রসেসের মধ্যে আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী ধাপ কম বেশি হতে পারে। যেমন ধরেন কেউ একজন টেইলারিং এর কাজ করে, তাহলে তার ধাপ কি হবে? মানে হ্যাঁ, কাপড় সংগ্রহ মানে, হ্যাঁ তারপর কি করে? না, ডিজাইন, ডিজাইন অনুযায়ী কাটে, কাটিং, তারপর কি করে? সুইং, সেলাই করে, তারপর কি করে? আয়রন, তারপর হয়তো বাটন লাগায়, এটাও একটা হইতে পারে। হ্যাঁ, সুইং এর মধ্যে পরে তার কোয়ালিটি চেক, তারপরে প্যাকেজিং। হ্যাঁ, ওই তো কোয়ালিটি চেক, তারপরে হচ্ছে প্যাকেজিং হয়ে বাজারে যায়। কিন্তু এখন ধরেন যে হচ্ছে মানে মুরগির খাবার করে, তার ধাপ কি মানে এরকম হবে? অন্যরকম হবে, তাই না? বা কেউ খাবারের আইটেম নিয়ে কাজ করে, তার ধাপ আরেক রকম হবে। কিন্তু মূল ধাপ হচ্ছে এই তিনটাই, হয়তো প্রসেসে গিয়ে ধাপ কম বেশি হতে পারে। আচ্ছা, ওই যে আপনি যেটা বললেন যে প্রতিদিনই আমরা উৎপাদন করি, দেখেন এখানে এই জিনিসটাই হয় সব ক্ষেত্রেই। মানে আপনি যে প্রোডাক্ট তৈরি করেন না কেন, মূল ধাপ হচ্ছে এই তিনটাই। এই যে আমি চাল দিলাম, পানি দিলাম, সাথে হচ্ছে ইলেকট্রিসিটির কানেকশন দিলাম, এই প্রসেসের মাধ্যমে চাল থেকে ভাত হয়ে গেল, তাই না? আচ্ছা এখানে দেখেন এই প্রোডাকশন ম্যানেজমেন্টের কিছু ফাংশন আছে। যে এখানে প্রথমে দেখেন আপনার কিন্তু সিলেকশন অফ প্রোডাক্ট এন্ড ডিজাইন, আগে প্রোডাক্টটা কি করবেন সেটা আগে নির্বাচন করতে হবে, তারপর তার ডিজাইন কিরকম হবে। যেমন ধরেন ওই ওই প্রতিষ্ঠানে আমি যেখানে ছিলাম তখন 28টা দেশে তারা এক্সপোর্ট করতো। হ্যাঁ, তো এখন ওটা হচ্ছে আপনার কিডনি ডায়ালাইসিসের জন্য, যে ডায়ালাইসিসের যে ডিভাইসটা লাগে ওইটা মানে খুবই সেনসিটিভ একটা আইটেম। হ্যাঁ, ব্লাড টিউবিং সেট বলে। হ্যাঁ, বাংলাদেশে তৈরি হয়। হ্যাঁ, বাংলাদেশে তৈরি হয় ওটা। জাপানিজ একটা প্রতিষ্ঠান নিপ্রু কর্পোরেশন, তাদের কারিগরি সহায়তায় বাংলাদেশে ওরা একটা, হ্যাঁ জেএমআই করে। তো ওখানে, হ্যাঁ, ওইটা গজারি আছে মুন্সিগঞ্জ। তো ওইখানে যেটা হয় যে দেখেন 28টা দেশের ডিজাইন কিন্তু 28 রকম, তো একটা ফ্লোরেই তো হচ্ছে। তাহলে ড্রয়িংটা দেখেন প্রত্যেকটা মেশিনের সামনে যখন এটা হয়, ড্রয়িংটা দিয়ে দেওয়া হয় যে এই ড্রয়িংটা দেখে তারা কাজ করবে। এখন দেখা যায় যে এর আগে হচ্ছে সাপোজ ধরেন মানে হচ্ছে আপনার তুর্কি মডেল, তুরস্ক যেটা যায়, তো এরপরে হচ্ছে ধরেন বেলজিয়াম। এখন ভুলে যদি মানে ওই ড্রয়িংটা মানে না সরানো হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই বেলজিয়ামের জন্য তুরস্কের মডেল হয়ে যাচ্ছে, তো একটা মিসম্যাচ, তাই না? এটা খুবই এই জন্য, হ্যাঁ এই জন্য এই যে এই জিনিসগুলো খুবই মানে সেন্সিটিভ। আবার এটা তো হচ্ছে
আহ, খুব ভালোভাবে স্টেরাইল করতে হয়, যেহেতু আপনার শরীর থেকে ব্লাড বের করে সেটাকে মানে আপনার যেহেতু কিডনিতে সমস্যা, মানে আর্টিফিশিয়াল কিডনি দিয়ে সেটাকে পিউরিফাই করে আবার শরীরে দেওয়া হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে ওইটার মধ্যে যদি সামান্য জীবাণু থাকে তো সে এফেক্টেড হবে। এটা খুবই সেনসিটিভ একটা প্রোডাক্ট। আচ্ছা, তাহলে দেখেন আপনি এই কি করলেন, সিলেকশন অফ প্রোডাক্ট এন্ড ডিজাইন, যে ডিজাইনটা কিরকম হবে। ঠিক আছে, সিলেকশন অফ প্রোডাকশন প্রসেস, প্রসেসটা কিরকম হবে, কোন প্রসেসে করবেন। হ্যাঁ, তারপরে সিলেকশন অফ রাইট প্রোডাকশন ক্যাপাসিটি, যে ধরেন আপনার হচ্ছে তৈরি করবেন 1000 পিস, কিন্তু আপনি এমন বিশাল বিল্ডিং তৈরি করে ফেলছেন যেখানে হচ্ছে 10,000 পিস করা সম্ভব। তাহলে এই যে অযথাই মানে আপনি ইনভেস্টটা করে ফেললেন জায়গা, মানে এটা তো ইন ফিউচারে হয়তো আপনি ওই লেভেলে যাবেন, কিন্তু এত আগে এত বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই। মানে এগুলো হিসাব করে করতে হবে, যে আসলে মানে প্রপার প্ল্যান না থাকলে আসলে সমস্যা হয়ে যায়। তারপরে দেখেন প্রোডাকশন প্ল্যানিং করতে হবে, যে আপনি হচ্ছে এই মাসে কতটুকু তৈরি করবেন। তারপরে দেখেন আমরা তো, আপনি হয়তো হিসাব করলেন আপনার তারপর 10 জন শ্রমিক আছে, তো 10 জন শ্রমিককে হিসাব করে যে এই মাসে 1000 পিস তৈরি হবে, কিন্তু আপনি কি নিশ্চিত যে 10 জন শ্রমিক প্রতিদিন মানে আপনার উপস্থিত থাকবে? থাকবে না তো। মানে দেখা যাচ্ছে যে অনেকেরই সমস্যা হবে, ছুটিতে থাকবে, তাহলে আপনার তো প্রোডাক্ট মানে আপনার তো হবে না। তাহলে কি করতে হবে, তো সেটা কিভাবে করবেন সেটারও তো প্ল্যান থাকে। তার মানে কি ওভার টাইম করতে হবে, যেটা মানে নরমালি গার্মেন্টস মানে যে কোনো প্রতিষ্ঠানে ওভার টাইম থাকে, ওই যে ওই জিনিসটা ব্যাকআপ দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে দেখেন এই যে প্রোডাকশন কন্ট্রোল, যে এই যে প্রোডাকশন কন্ট্রোলটা, যে সবগুলো উৎপাদন হয়ে গেল তারপরে আপনি চেক করবেন। এটা না করে আপনি যদি প্রসেসটা যখন চলমান তখন মাঝখানে করেন, তাহলে যদি কোথাও ভুল হয়, মানে ওই সময় যদি সমাধানটা করে ফেলেন, তাহলে এর পরের গুলো কি আর ভুল হওয়ার সুযোগ নাই। তাহলে এটাকে হচ্ছে ইন প্রসেস কোয়ালিটি চেক, আইটিকিউসি বলে। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝলাম। তারপরে ইনভেন্টরিটাও কন্ট্রোল করতে, ধরেন আপনি র মেটেরিয়াল আনেন বাইরে থেকে, ঠিক আছে, এখন আপনি হচ্ছে আপনার স্টকে কি পরিমাণ কাঁচামাল আছে তো সেটা জানতে হবে, এবং বাইরে থেকে আনতে কি পরিমাণ সময় লাগে সেটাও জানা থাকতে হবে। এখন ধরেন আপনি আজকে অর্ডার করলেন, যেহেতু দেশের বাইরে থেকে আসবে, তো 1 মাস পরে আপনি হয়তো পাবেন, কিন্তু আপনার তো কাঁচামালের মজুদ 1 মাসের নাই, আগামী 10 দিন পরেই সাপোজ শেষ হয়ে যাবে। তাহলে আপনি এই বাকি 20 দিন কি করবেন, মানে শ্রমিকদেরকে বসায় রাখবেন, মেশিন বসায় রাখবেন? তার মানে এই ইনভেন্টরি কন্ট্রোলটাও বিশাল একটা বিষয়, যে আমি মানে এই যে ওটাকে বলা হয় কি, ওটা আবার বিশাল একটা টপিক, সাপ্লাই চেইনের ইউজ, এটা আপনি গুগলে সার্চ দিলেও পাবেন, যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ওখানে অনেক কথাবার্তা আছে, অনেক ফর্মুলা আছে। তো এখন নরমাল জিনিস বুঝেন, যে আমরা কিন্তু আমাদের রান্নাঘরে ওই ইনভেন্টরিটা ম্যানেজ করি। আমি যখন চাল কিনি, দেখা যায় যে 1 মাসের বা 2 মাসের একসাথে 1 বস্তা কিনে ফেলি, তাই না? কিন্তু সবজি যখন কিনি 2 দিনের, তাহলে আমি সবজি কেন 1 মাসের বা 2 মাসের কিনি না? পচনশীল, মানে ওটা 2 মাসের কেনার মতন না, তাই কিনি। কিন্তু চাল হচ্ছে আমার 6 মাস বা 1 বছর কিনে রাখলেও সমস্যা নেই, কিন্তু তাই বলে আমি 1 বছর একবারে কিনবো না, তাই না? ওরকম ভাবে ওই বিজনেসের ইনভেন্টরিটা ওইরকম আপনাকে বুঝতে হবে, যে কোন আইটেমটা আমার কতটুকু লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে ওইভাবে ম্যানেজ করতে হবে। যে আচ্ছা, লাঞ্চ কে কে করবেন বলে দেন। আমিও আছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আমরা ইনভেন্টরি নিয়ে কথা বললাম। তারপরে দেখেন মেইনটেনেন্স এন্ড রিপ্লেসমেন্ট। এখন
আপনার হচ্ছে ওই যে 1000 পিস প্রোডাক্ট তৈরি করবেন সেটার জন্য আপনার সাপোজ 5টা মেশিন আছে, তো আপনি কি নিশ্চিত যে 5টা মেশিন অলওয়েজ সেই রকম সার্ভিস দিবে? এর মধ্যে একটা মেশিন নষ্ট হবে না, এটার কি গ্যারান্টি আছে? তো একটা মেশিন নষ্ট হয়ে গেলে তখন কি করবেন? তার মানে অনেকে যেটা করে যে একটা মেশিন বা দুইটা মেশিন এক্সট্রা রেখে দেয়, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আরেকটা হচ্ছে যে